আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের সামনে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো আজকে অষ্টম অধ্যায়ের ক্লাস করব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে অষ্টম অধ্যায় উপভোগ করবে। তো আমাদের অষ্টম অধ্যায় হচ্ছে যে স্থিতিবিদ্যা। তো আজকে আমরা স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব। স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করলে প্রথমেই যার নামটি অর্থাৎ যে সমীকরণটির কথা মনে পড়ে সেটা হচ্ছে যে তোমার লম্বাংশ উপপাদ্য। তো আমরা প্রথমে লম্বাংশ উপপাদ্য নিয়ে আলোচনা করব। লম্বাংশ উপপাদ্য। এই লম্বাংশ উপপাদ্য হচ্ছে যে দুইটি বলের ক্ষেত্রে যদি দুইটি বল কোনো এক বিন্দুতে একটা নির্দিষ্ট দিকে ক্রিয়াশীল থাকে, তবে তাদের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি তাদের লব্ধির লম্বাংশের সমান। তাহলে কি লম্বাংশ উপপাদ্যটা কি হলো, যে যদি দুইটি বল কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট দিকে ক্রিয়াশীল থাকে, তবে তাদের লম্বাংশের যোগফল তাদের লব্ধির লম্বাংশের সমান, অর্থাৎ লব্ধির লম্বাংশ তাদের লম্বাংশের সমষ্টির সমান। কেমন, আমরা লম্বাংশ বলতে কি বুঝি এই জিনিসটা একটু জানা দরকার। ধরো এদিকে একটা বল ক্রিয়াশীল, পি বল ক্রিয়াশীল, হ্যাঁ, ও এক্সে একটা রেখা এবং এই রেখার সাথে কি আলফা কোণে পি বল ক্রিয়াশীল। তাহলে এই পি বল থেকে যদি ও এক্সের উপরে একটা লম্ব আঁকি, তাহলে এই লম্ব ধরো এন আঁকলাম, ও পিএন, এই পিএন লম্ব ও এক্স থেকে যে অংশ কেটে নেয় সেটা হচ্ছে লম্বাংশ। অর্থাৎ এখানে ও এন কি, ও এন হচ্ছে লম্বাংশ। তাহলে আমরা কি লম্বাংশ জানলাম, যে লম্বাংশ এর যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, লম্ব যোগ এর অংশ, অর্থাৎ কোনো লম্ব কর্তৃক যে অংশ অপর বল থেকে অথবা অপর যে কোনো একটা রেখা থেকে কেটে নেয় সেটাই হচ্ছে কি লম্বাংশ। তো এখন আমরা এই লম্বাংশ সম্পর্কে যে উপপাদ্যটা আছে ওইটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো তোমরা বিবৃতি শুনলে, বিবৃতিটা কি, যে যদি দুইটি বল কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল থেকে নির্দিষ্ট দিকে নির্দেশ করে, তবে ওই দুইটি বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি তাদের লব্ধির লম্বাংশের সমান। তো এখন চলো আমরা একটা চিত্র আঁকি যে এই লম্বাংশ নিয়ে যে কাজ করব। তো এই লম্বাংশের জন্য যে যে সমস্ত জিনিসগুলো আমাদের দরকার, হ্যাঁ, প্রথমে দেখো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে বিবেচনা করি। একটা ধরো এখানে এক্স এবং ওয়াই, ধরলাম এটা এক্স ও এবং এক্স প্রাইম আর ওয়াই, এদিকে একটু ছোট করে দিলাম, দেখো এক্স সেম, এদিকে আরেকটা অক্ষ বিবেচনা করলাম, এটা এক্স ও ওয়াই, সরি এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। এই হচ্ছে আমাদের দুইটা অক্ষ চিন্তা করলাম। এই দুইটা অক্ষর মধ্যে আমরা দু ধরনের চিত্র একে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো যাই হোক, ধরো এই ও বিন্দুতে এই বরাবর একটা বল পি বল এবং আরেকটা বল কি কিউ বল ক্রিয়াশীল। ধরো ও বিন্দুতে এই এদিক বরাবর পি বল ক্রিয়াশীল এবং এদিক বরাবর কি কিউ বল ক্রিয়াশীল। ধরো এটা ও বিন্দুতে পি বল ধরলাম কি ও এ বরাবর ক্রিয়াশীল আর ও বি বরাবর ক্রিয়াশীল। তাহলে এই যে পি বল আমরা কি এই এক অক্ষের ধনাত্মক অংশে নিচ্ছি। এখন আমরা চাইলে কি একটা ধনাত্মক অংশ আর একটা ঋণাত্মক অংশ নিয়েও করতে পারি। ধরো এই দিক বরাবর ধরলাম আমি পি বল আর এই দিক বরাবর ধরলাম কিউ বল, এটাও কি সেম ঘটনা, এটা এ, এটা কি বি, এ বি। তো এখন সমস্যাটা হলো আমাদের যে এই যে আমরা পি বল কিউ বল নিলাম একটা বাইরে এবং ভিতরে, এদেরও তো লব্ধি আছে, সেই লব্ধি কি হবে দেখো। এটা লব্ধি ধরলাম আমরা ওসি বরাবর ক্রিয়াশীল, এদেরও তো একটা লব্ধি আছে, এই লব্ধিটাও ধরলাম আমরা ওসি বরাবর ক্রিয়াশীল, ওসি বরাবর ক্রিয়াশীল। তাহলে সর্বমোট এটা লব্ধি, এটা ধরলাম আর, এটাও কি লব্ধি আর। সর্বমোট কিন্তু আমাদের এখানে তিনটা বল, একটা পি বল, একটা কিউ বল এবং পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর।
তো আমরা এদের লম্বাংশ আঁকবো। তো আগে যেহেতু আমরা তিনটা বল এবং এদের মধ্যে একটা সম্পর্ক হতে হলে সামান্তরিক হলে সহজ হয়, এজন্য আমরা একটা সামান্তরিক আঁকার চেষ্টা করবো। তো দেখো যদি আমরা এই বিন্দুগুলো যোগ করে দিই তাহলে কিন্তু অলরেডি এখানে একটা সামান্তরিক হয়ে গেছে। যদি একটু সামান্তরিকের রূপ দিতে চাও, হ্যাঁ, তাহলে কি এই একটা সামান্তরিক হয়েছে তোমার বর্ধিত করে দিলে বাস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক। তো আরেকটা সামান্তরিক আমরা যদি দিক দিয়ে আঁকি, এই বিন্দুগুলো যোগ করে দিই তাহলে এখানে কিন্তু একটা সামান্তরিক হয়ে যায়। তাহলে আমরা এখানে ও এ বি সি সামান্তরিক, এখানে ও এ বি সি সামান্তরিক পেলাম। তো এই সামান্তরিক পেলাম, এবং এখন যদি আমরা এই পি বল থেকে একটা লম্বা আঁকি, এটা হচ্ছে এ, পি বল থেকে একটা লম্বা আঁকলাম পি এম, কিউ বল থেকে একটা লম্বা আঁকলাম কিউ এন, আর বল থেকে একটা লম্বা আঁকলাম এল, সিএল। তো সেম ঘটনা যদি আমরা এখান থেকে পি বল থেকে একটা লম্বা আঁকি তাহলে কত পি এম, পি এন, পি এন, এবং এই আর বল থেকে একটা লম্বা আঁকলাম এল। এই তো এখন একটু খেয়াল করো, যদি আমরা অ্যালফাবেটিক অক্ষরগুলো মানে ক্রম ঠিক রাখতে চাই তাহলে এল এম এভাবে ধরলাম, এটা নিলাম আমরা এল এম এন, এবং এখানেও আমরা যদি ওইভাবে দেই তাহলে কি, যেহেতু এটা এল, এটা হচ্ছে এম, এবং এখানে আমরা দিলাম এন, তাহলে কি অ্যালফাবেটিক ক্রমটা ঠিক রইল। তো যাই হোক একটু খেয়াল করো, তাহলে আমরা কি করলাম যে পি বল থেকে একটা লম্ব পি এল আঁকলাম, কিউ বল থেকে একটা লম্ব পি এম আঁকলাম, কার উপর, ও এক্স এর উপর। তাহলে তুমি এই পুরা যে চিত্রটা আঁকলাম এর বাংলা লেখাগুলো যদি তুমি মানে লিখতে চাও খাতার মধ্যে তাহলে কিভাবে লিখবা, দেখো মনে করি ও বিন্দুতে পি এবং কিউ দুইটা বল ক্রিয়াশীল, এবং এদের লব্ধি আর ওসি বরাবর ক্রিয়াশীল। এবার ও এ বি সি একটা সামান্তরিক অঙ্কন সম্পন্ন করি, এবং এই বিন্দু থেকে একটা লম্ব এল, ইউ বিন্দু বি বিন্দু থেকে একটা লম্ব বি এম, এবং সি বিন্দু থেকে একটা লম্ব সি এন অঙ্কন করি। তাহলে এখানে পি বলের লম্বাংশ পেলাম কত, পি বলের লম্বাংশ পেলাম পি বলের ও এল, পি বলের লম্বাংশ পেলাম, একটু খেয়াল করো, তাহলে আমরা কি করলাম যে দেখো এখানে যে পি বলের লম্বাংশ পেলাম আমরা কত, যে পি বলের লম্বাংশ পেলাম কত ও এল, আর কিউ বলের লম্বাংশ পেলাম আমরা কত ও এম, এবং আর বলের লম্বাংশ পেলাম আমরা কত, এই যে আর বল অর্থাৎ লব্ধির লম্বাংশ পেলাম ও এন। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই ও এন সমান কত, ও এল প্লাস ও এম। ও এন সমান আমরা পেলাম কত, ও এল প্লাস ও এন। তো যাই হোক, তাহলে আমরা কি করলাম যে এখানে তিনটা বল পেলাম। তো এই তিনটা বলের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, যে দুইটা বলের লম্বাংশ সমান কি তৃতীয় বলের লম্বাংশ, এই এতটুকু আমরা প্রমাণ করার চেষ্টা করবো বাকি লেকচারে। তো যাই হোক, দেখো আমরা এখন মূল প্রমাণে চলে যাব। তো এই বাংলা কথাটুকু তোমাদের বোঝার জন্য আরেকবার আমি বলতেছি যে মনে করি ও বিন্দুতে পি এবং কিউ দুইটা বল ক্রিয়াশীল, যাদের লম্বাংশ কত, যে আচ্ছা লম্বাংশ একটু পরে বলি, যে ও বিন্দুতে পি এবং কিউ দুইটা বল
ক্রিয়াশীল, যাদের লব্ধি আর ও সি বরাবর ক্রিয়াশীল। এবার এ হতে ও এক্স এর উপর এ এল, বি হতে বি এম, সি হতে সি এন লম্ব অঙ্কন করি, হ্যাঁ, এবং ও এ বি সি সামান্তরিক অঙ্কন সম্পূর্ণ করি। চাইলে এটা তুমি আগেও বলতে পারো, পরেও বলতে পারো। যাই হোক, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ও এন সমান কত, ও এল প্লাস ও এম। তো এই জিনিসটা আমরা প্রমাণের জন্য দেখো কি করব। খেয়াল করো যে আমরা এখান থেকে একটা লম্ব আঁকবো, এই রেখা থেকে এটা, আর এই যে এটার একটা লম্ব আঁকাই আছে, এখান থেকে একটা লম্ব সিএন এর উপর, এ হতে সিএন এর উপর একটা লম্ব আঁকবো। তাহলে এ হতে সিএন এর উপর আমরা লম্ব আঁকবো, ধরো এই, এখানেও আমরা আঁকলাম এই। তাহলে তুমি কি নোটে লিখবা কি যে এ হতে সিএন রেখার উপর একটা লম্ব এই আঁকবি। আচ্ছা, ধরো যদি এই কোণটা যা, এটা তো তাই হবে, তাই না? কারণ কি, এটা দেখো, এইটা লম্ব হইলে এই বাহু আর এই বাহু কি সমান, আবার এটা আর এটা সমান্তরাল। এই দুই কোণ যদি সমান্তরাল হয়, কারণ সামান্তরিকের বিপরীত বাহু দুটো সমান্তরাল, তো এটা আর এটা যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা অবশ্যই কি সমান। আবার এটা যেহেতু লম্ব আঁকছো, তাহলে যে এই যে কোণটা আর এই কোণটা কি সমান, হ্যাঁ, এবং সামান্তরিকের বিপরীত বাহু এইটা এবং এইটা কি সমান। তার মানে একটা ত্রিভুজের তিনটা প্রপার্টিস যদি সমান হয়, তাহলে কি ওই ত্রিভুজটা সর্বসম, তিনটা ধর্ম সমান হলে দুইটা কোণ সমান এবং কি একটা বাহু সমান। তার মানে এখানে এ ই সি এবং বি এম ও ত্রিভুজদ্বয় কি সর্বসম হবে। তো এই জিনিসটা আমরা প্রমাণ করবো প্রথমে। তাহলে প্রমাণের মধ্যে দেখো, প্রথমে প্রমাণ দেখলাম ত্রিভুজ ও বি এম, এটা কিন্তু বি, হ্যাঁ, ও বি এম ও ত্রিভুজ এ সি ই এ, এই দুই ত্রিভুজের মধ্যে দেখো যে কি, যে বি ও এম কোণ সমান সি এ ই কোণ। এর কারণ কি, দুটোই অনুরূপ কোণ বলে, সাইডে যদি মিলে অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ একটা গেল। এরপর দেখো বি এম ও কোণ সমান সি ই এ কোণ সমান এক সমকোণ। কেন এক সমকোণ? আমি কিন্তু এই যে দেখো, এই বি থেকে ও এক্স এর উপর বি এম লম্ব এঁকেছিলাম, সেই হিসাবে এটা 90 ডিগ্রি। আবার এখানে দেখো এ হতে সি এন এর উপর এই লম্ব এঁকেছি, এটাও 90 ডিগ্রি। তার মানে এখানে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, আর এখানে হচ্ছে এটা এবং এটা, এই দুই ত্রিভুজের মধ্যে আমরা মানে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করতেছি। তাহলে দেখো এই দুটা সমান, আবার সামান্তরিকের বিপরীত বাহু সমান বলে ওবি সমান এসি, সাইডে কি যে সামান্তরিকের বিপরীত বাহু বলে, বাস। তাইলে দেখো এই দুই ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস সমান, তাহলে ত্রিভুজটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ও বি এম সর্বসম ত্রিভুজ এ সি ই। বাস, যদি এই ত্রিভুজটা সর্বসম হয়, তাহলে কি দাঁড়ালো যে এর সবগুলা বাহু সমান। তা আমরা এখানে দরকার আমাদের ও এম, তাহলে ও এম সমান আমরা লিখতে পারি এই। আবার একটু খেয়াল করো, এই যেই কথা এল এন একই কথা। কারণ কি, কারণ হচ্ছে দেখো এইটা লম্ব এইটাও লম্ব এবং এই দুইটা পারস্পরিক লম্ব অর্থাৎ সমান্তরাল। তার মানে কি, এটা একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহু কি সমান। তাহলে এই সমান কি আমরা এল এন লিখতে পারি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ও এম সমান এল এন দেখানো। এতটুকু দেখাই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। আশা করি কি এতটুকু পর্যন্ত তোমাদের কারো সমস্যা নাই, এবং যে যতটুকু পর্যন্ত আমরা এখানে করেছি এতটুকু হচ্ছে যে পুরা দুটো চিত্রের জন্য দুইটা চিত্রের জন্যই এতটুকু প্রমাণ প্রযোজ্য। তাই যাই হোক, এখন আমরা পরবর্তী অংশে চলে যাব। তো পরবর্তী অংশ হচ্ছে, একটু খেয়াল করো,
এখানে দেখো ও এম কিন্তু ধনাত্মক দিকে, এই পাশে কিন্তু ও এম ঋণাত্মক দিকে, তার মানে এখানে কিন্তু দ্বিতীয় চিত্রে ও এম কি মাইনাস হবে। এতটুকু তোমরা মাথায় রাখো। তো এখন দেখো তাহলে এই যে প্রথম চিত্রে যদি লেখো ও এল লেখো, ও এল সমান সমান তুমি কি লিখতে পারো, ও এন সমান ও এল প্লাস এল এন। তাহলে ও এন তো মেনে নিলাম, ঠিক আছে, ও এল ও ঠিক আছে, কিন্তু এল এন যেই কথা, এই যে আমরা এখানে প্রমাণ করছি এল এন যেই কথা, ও এম কি একই কথা, ও এম। তার মানে আমরা কিন্তু এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, অলরেডি প্রমাণ হয়ে গেছে। এখন দ্বিতীয় চিত্রে একটু খেয়াল করো, দ্বিতীয় চিত্রে এই 2 নাম্বার চিত্রে দেখো আমাদের দরকার কিন্তু দ্বিতীয় চিত্রে এই ও এন মানে কি ও এল থেকে, মানে কি ও এল থেকে যদি আমরা এল এন বাদ দেই তাহলে ও এন হবে। দ্বিতীয় চিত্রে দেখো ও এন সমান ও এল মাইনাস এল। যাই হোক দেখো এখানে ও এন ঠিক আছে, ও এল ও ঠিক আছে, এই এল এন এর মান কত ও এম, কিন্তু দ্বিতীয় চিত্রে ও এম কি নেগেটিভ, যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক অংশে আছে। তাহলে এখানে ও এম লিখবো কিন্তু মাইনাস ও এম, কারণ কি ঋণাত্মক অংশে বিদায়। তাহলে দেখো এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে ও এন সমান কি দাঁড়ালো, ও এল প্লাস ও এম রুট। অর্থাৎ আমরা কি পেলাম, যে কোনো দুইটি বলের লব্ধির লম্বাংশের সমষ্টি, যে তাদের দুটি বলের লম্বাংশের সমষ্টি তাদের লব্ধির লম্বাংশের সমান। তো আমাদের অলরেডি কি প্রমাণ হয়ে গেছে। তো এখন আমরা চলো আমাদের আরেকটা, অর্থাৎ স্থিতিবিদ্যা করার জন্য আরেকটা পপুলার সূত্র হচ্ছে লামির উপপাদ্য। এই লামির উপপাদ্য প্রমাণ করব। তো চলো আমরা লামির উপপাদ্যে চলে যাব। আচ্ছা দেখো এখানে লামির উপপাদ্য নিয়ে এখন আলোচনা করব। লামির উপপাদ্য, তো লামির উপপাদ্যটার বর্ণনাটা কি, যে যদি তিনটা বল কোনো এক বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে, তবে যে কোনো একটি বল এবং অপর দুইটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত সর্বদা সমান। যে বলগুলোর যে কোনো একটি বল এবং অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত সর্বদা কি সমান। এটা হচ্ছে আমাদের লামির উপপাদ্যের বর্ণনা। তো আমরা এই লামির উপপাদ্যটা কি প্রমাণ করে দেখব, যে তিনটা বল যদি কোনো এক বিন্দুতে ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে, তাহলে কি যে কোনো একটি বল এবং অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত কি সর্বদা সমান হয় কিনা। তো যাই হোক চলো আমরা দেখি। ধরেই মনে করে মানে এখানে ও একটা বিন্দু, এই ও বিন্দুতে ধরলাম এই ও এক্স বরাবর একটা বল, ও ওয়াই বরাবর একটা বল, ও জেড বরাবর একটা বল ক্রিয়াশীল। এই বরাবর ধরলাম পি, এই বরাবর কিউ, এই বরাবর পি আর। তাহলে মনে করি পি কিউ আর তিনটা বল কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল, সেই বিন্দুটা হচ্ছে আমাদের ও, ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে। তাহলে আমরা এখানে কি করবো একটু ভালোভাবে খেয়াল করো। এখানে যে কাজটা করবো, যে আমাদের দেখাইতে হবে যে কোনো একটা বল, অর্থাৎ পি বাই সাইন অপর দুই বল এক্স ও ওয়াই, অর্থাৎ পি বল নিলে ওয়াই ও জেড ইকুয়ালস টু কিউ বাই সাইন এক্স ও জেড সমান আর বাই সাইন, যদি আমরা এদিকে আর নেই, এক্স ও ওয়াই। বাস, তার মানে এই যে তিনটা বল আমরা নিলাম, যে বল এবং অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ, এই জিনিসটা আমাদের প্রমাণ করা লাগবে। আর লামির সূত্রের এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো যাই হোক
আমরা এখন প্রমাণ করব। তাহলে তোমরা এর জন্য প্রথমে প্রমাণের জন্য বাংলা যে লেখাগুলো লিখতে হবে সেটা হচ্ছে যে, মনে করি ও বিন্দুতে পি কিউ আর বল, তিনটি বল যথাক্রমে ও এক্স, ও ওয়াই ও ও জেড বরাবর ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করেছে। এতটুকু লিখবে। আরেকবার বলতেছি তোমাদের বোঝার জন্য, যে মনে করি পি কিউ আর তিনটি বল ও বিন্দুতে ক্রিয়াশীল থেকে, ও বিন্দুতে ও এক্স, ও ওয়াই ও জেড বরাবর ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করেছে। তো আমাদের প্রমাণ করতে হবে এতটুকু লিখবে। তো এখন দেখো আমরা মূল প্রমাণে এখন চলে যাব। এই প্রমাণ করার জন্য যা লাগবে খেয়াল করো। আমরা লামের উপপাদ্যের প্রমাণ করব। লামের উপপাদ্যের প্রমাণটা হচ্ছে যে, আমরা যদি যে কোনো একটা বল নেই অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ, আর আমরা এরকম জানি ক্লাস 19-এ জেনেছি যে যদি তিনটা বল কোনো এক বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে তবে তাদের লব্ধির যোগফল কি শূন্য হয়। তাহলে আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে লেখা হচ্ছে যেহেতু পি কিউ আর তিনটি বল ও বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, যেহেতু পি কিউ আর তিনটি বল ও বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, তাই পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর সমান কত? 0। অর্থাৎ তিনটা বল ভারসাম্য সৃষ্টি করলে তাদের লব্ধি কি শূন্য, অর্থাৎ তাদের যোগফল শূন্য হয়। তাহলে আমরা এখন কি করব, যে এদের সাথে যে কোনো একটা বল, তোমার যেই বলটা মন চায় পি কিউ আর যেটা মন চায় এর সাথে ক্রস গুণ ঘটাবে। আমি মনে করলাম শেষে টেক করি যে আর গুণ করব। তাহলে এখন আমরা কি করব, যে আর কে আমরা ক্রস গুণ ঘটাবো এর সাথে। তাহলে অতএব এখানে লিখতে পারো আর ক্রস পি প্লাস কিউ, পি প্লাস কিউ প্লাস আর সমান 0 প্লাস। এখন দেখো এই আর ভেক্টরটা এর সাথে গুণ হবে, অর্থাৎ আর ক্রস পি যোগ আর ক্রস কিউ যোগ আর ক্রস আর। এই হচ্ছে আমাদের মানে ক্রস গুণ করলাম, জেনারেলি গুণ করলাম, ক্লাস 9-10-এ যেমন করেছো ওইরকম গুণ করলাম। তা আমরা কিন্তু ক্রস গুণনের সূত্র পড়েছি, যে এরকম ফিজিক্সের প্রথম অধ্যায় করেছো, দ্বিতীয় অধ্যায় করেছো, এবং তুমি এর মধ্যেও করেছো, গণিতের মধ্যে আমরা করেছি গণিতের দ্বিতীয় অধ্যায়। এ ভেক্টর এবং বি ভেক্টর যদি ভেক্টর থাকে ডট গুণ থাকলে হয় এ বি cos থিটা, আর এ ক্রস বি থাকলে হয় এ বি সাইন থিটা। এরকম কিন্তু অলরেডি করেছ। তো যেহেতু ক্রস গুণন আমরা এটাই করব। তাহলে এখানে দেখো আর ক্রস পি, তাহলে আর পি সাইন থিটা লিখবো, অর্থাৎ আর এবং পি এর অন্তর্ভুক্ত কোণ। তো আমাদের এখানে দেখো আর এবং পি এর অন্তর্ভুক্ত কোণ কি এক্স ও জেড। তাহলে আমরা এখানে কি এক্স ও জেড লিখবো যোগ, এখানে দেখো একটু আর কিউ আছে, আর কিউ আমরা যদি পি কিউ কিউ আর আর পি এইভাবে যাই তাহলে এটা কিন্তু আর কিউ একটু উল্টা আছে। তবে আমি একে সোজা করে লিখতে চাইলে আমি এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে কি লিখতে পারবো, কিউ ক্রস আর। আমরা ঘড়ির কাঁটার কি উল্টা দিকে করবো, পি কিউ কিউ আর আর পি। হ্যাঁ, যেহেতু এটা আর পি আছে, এটা কিন্তু আর কিউ আছে, কিউ আর নেই, এই জন্য একটা নেগেটিভ সাইন ব্যবহার করলাম। এখন দেখো এই, আর এখানে দেখো আর ক্রস আর একই রকম হলে, অর্থাৎ তুমি ক্লাস যারা ক্লাস দেখতেছো তোমার সাথে তুমি নিজের সাথে নিজে কি কোণে আসো, 0 ডিগ্রি কোণে। এরকমই যে আর এর সাথে আর কি কোণে আছে 0 ডিগ্রি, অর্থাৎ তাহলে এখানে আর স্কোয়ার সাইন 0 ডিগ্রি সমান 0 লিখতে পারি। তুমি যদি এই যে এখানে আর গুণ করছো, তুমি যদি 0 এই পাশে আর গুণ করতে চাও করে দিতে পারো, রেজাল্ট কিন্তু 0-ই আসবে। তাহলে দেখো এখানে আর পি সাইন
এক্স ও জেড, আর এখানে দেখো আর পি সাইন এক্স ও জেড লেখার পরে এখানে দেখো কিউ আর এর অন্তর্ভুক্ত কিন্তু কোনটি, মানে যখন ওয়াই ও জেড, তাহলে এখানে লিখতে পারি কিউ আর সাইন ওয়াই ও জেড, আর এতটুকুর মান কিন্তু 0 হয়, ইকুয়ালস টু 0। তো আমরা ওই পাশে নিয়ে যাব। এখন দেখো এখানেও আর আছে, এখানেও আর আছে, আর কে কি আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে পি সাইন এক্স ও জেড সমান কিউ সাইন ওয়াই ও জেড। এখন দেখো আমরা পি এর নিচে যদি আমরা সাইন ওয়াই ও জেড কে নিয়ে আসি, সাইন ওয়াই ও জেড, তাহলে কিউ এর নিচে লিখতে পারি কি সাইন এক্স ও জেড। তো আশা করি কি এতটুকু পর্যন্ত তোমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখো পি বাই ওয়াই ও জেড, পি বাই ওয়াই ও জেড, কিউ বাই সাইন এক্স ও জেড, কিউ বাই সাইন এক্স ও জেড আমরা পেলাম। এখন বাকি আছে আমাদের কি আর সমান এক্স ও ওয়াই, সাইন এক্স ও ওয়াই দেখাইতে। তো যেহেতু আমরা এই পজিশনে, আমরা একটু ভালোভাবে খেয়াল করো যে এই পজিশনে আমরা আর দ্বারা গুণ করে পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক পেয়েছি। এখন যদি পি দ্বারা গুণ করি তাহলে কিউ এবং আর এর মধ্যে সম্পর্ক পাবো। যদি এখানে পি দ্বারা গুণ করি, যদি আমরা এখানে কিউ দ্বারা গুণ করি তাহলে পি এবং আর এর মধ্যে সম্পর্ক পাবো। তাহলে আমরা এর যে কোনো একটা দিয়ে গুণ করে করতে পারবো। তাহলে এখন সরাসরি আমরা লিখবো যে সরাসরি এরকম লিখবো যে অনুরূপে পি দ্বারা গুণ করে, পি দ্বারা গুণ করে পাই। অনুরূপে পি দ্বারা যদি গুণ করো তাহলে পি বাদ যাবে, যার দ্বারা গুণ করবো সে কি বাদ হয়ে যাবে। যেমন এখানে আমরা আর দ্বারা গুণ করেছিলাম, আমার মূল প্রমাণে কিন্তু আর নেই। তাহলে পি দ্বারা গুণ করলে পি বাদ গেলে এতটুকু পাবো, অর্থাৎ কিউ বাই সাইন এক্স ও জেড সমান আর বাই সাইন এক্স ও ওয়াই। এটা ধরলাম আমরা 2 নং, এটা ধরলাম 1। তাহলে এখান থেকে লিখতে পারি 1 ও 2 হতে পাই, অথবা পি বাই সাইন ওয়াই ও জেড, কিউ বাই সাইন এক্স ও জেড, আর বাই সাইন এক্স ও ওয়াই। তার মানে কি লামের উপপাদ্য অলরেডি প্রমাণ হয়ে গেছে। তো এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কি বলবে। তো যাই হোক, আমরা পরবর্তী যেই অঙ্ক অর্থাৎ এর মধ্যে চলে যাব। তো আশা করি যে এর মধ্যে কি তোমাদের সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা যে কাজটা করব, এখন দেখো তো আমাদের লামের যে সূত্র ওটার বিকল্প প্রমাণ আছে, তুমি চাইলে ওইগুলো করতে পারো। তো আমাদের মানে যে পাঠ্য বই আছে এই বইয়ের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, এইগুলো একটু তোমরা একটু খেয়াল করবে। তো খেয়াল করলে কি অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। তো আমরা এখন 8-এর এ থেকে একটা অঙ্ক করি। দেখো 8-এর এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, এর মধ্যে 1-এর 6 নাম্বার আছে। কোনো কণার উপর ক্রিয়ারত 2টি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করে এবং অপরটির 1/3 হয়। দেখাও যে বলদ্বয়ের মানের অনুপাত 3√2। তো এই অঙ্কটা আমরা করব। তো আমাদের কি যে 8-এর এর 1-এর কত নাম্বার, আমাদের 8-এর এর 1-এর 6 নাম্বার। আটের এর 1-এর 6 নাম্বার হচ্ছে যে কোন কণার উপর, আমাদের প্রশ্নে দেওয়া আছে, একটু ভালোভাবে খেয়াল করো। কোন কণার উপর ক্রিয়ারত 2টি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করে এবং অপরটির 1/3 সমান। লেকচারটা ওটাও 2 দিন আগে দিচ্ছি। কোন কণার উপর ক্রিয়ারত 2টি বলের লব্ধি তাদের একটির সাথে কি সমকোণ উৎপন্ন করে। তো ধরলাম যে পিউ কিউ, দুইটা বল পি এবং কিউ, দুইটা বল আলফা কোণে ক্রিয়াশীল। হ্যাঁ, এবং প্রশ্নে বলা আছে কি যে তাদের একটির বিপরীত
বলছে যে কি যে কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ এবং অপরটির 1/3 হয়, তাহলে এদের লব্ধি ধরলাম আর এতটুকু হচ্ছে 90 ডিগ্রি এবং অপরটির 1/3 বলছে যে লব্ধি এবং অপরটির 1/3 আর ইকুয়ালস টু কত q/3। তাহলে এই কথাগুলোই লিখবা যে মনে করি পি ও কিউ আলফা কোণে ক্রিয়াশীল যাদের লব্ধি আর পি এর সাথে কত, যাদের লব্ধি আর পি এর সাথে 90 ডিগ্রি কোণ করে, আর আর ইকুয়ালস টু q/3। তাহলে 1090 সমান আমরা জানি কি q sin alpha বাই p প্লাস q cos alpha, q sin alpha বাই p প্লাস q প্লাস q cos alpha প্লাস। এখন দেখো যেহেতু 1090 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, তার মানে এতটুকু সমান 0 লিখতে পারি, অর্থাৎ ইনফিনিটিভ এতটুকু সমান ইনফিনিটিভ সমান q sin alpha বাই p প্লাস q cos alpha। এখন p প্লাস q cos alpha সমান 0, তাহলে q cos alpha সমান মাইনাস p। আবার r সমান তুমি জানো কি r স্কয়ার সমান p স্কয়ার q স্কয়ার প্লাস 2pq cos alpha। তাহলে r এর মান q/3 হোল স্কয়ার, আর এখানে p স্কয়ার আছে q স্কয়ার প্লাস 2p এবং এই যে q cos alpha, এই যে q cos alpha এর মান মাইনাস 3। তাহলে দেখো এখানে q স্কয়ার বাই 9 সমান, এখানে দেখো দুইটা p স্কয়ার থেকে এখানে মাইনাস দুইটা p চলে গেলে q স্কয়ার মাইনাস p স্কয়ার হয়। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো যদি আমরা একে আর গুণন করি তাহলে q স্কয়ার সমান 9q স্কয়ার মাইনাস 9p স্কয়ার, তাহলে 9p স্কয়ার সমান 8q স্কয়ার, p স্কয়ার বাই q স্কয়ার সমান 8/9, p/q সমান √8/9। এখন যদি আমরা করি তাহলে 8 কে রুট করলে 2√2 হয়, এটা 3 হয়, তার মানে p/q সমান 2√2:3, দ্যাট ইজ সমান হয়ে গেছে, অর্থাৎ 3:9/3। আমরা করলাম কি এখানে p স্কয়ার 2p স্কয়ার থেকে যদি চলে যায় p স্কয়ার মাইনাস q স্কয়ার। একটু খেয়াল করো, আমরা এখানে একটু ভুল করেছি যে এটা হবে p স্কয়ার আর এটা হবে q স্কয়ার। তো যদি আমরা কাউন্ট করি তাহলে কি হবে যে 9টা p স্কয়ার q স্কয়ার কয়টা, 10টা। একটু আমাদের এখানে ছিল কি যে q স্কয়ার মাইনাস কত p স্কয়ার, না ঠিকই ছিল q স্কয়ার মাইনাস p স্কয়ার বাস। তো এখন কি করব আমরা যে এখন 3:2 তো অপরটির 1/3 হয়, তবে দেখো যে 1/3 q/9, তো q স্কয়ার যদি আমরা এদিকে একটু খেয়াল করো যে আমাদের এখানে কিন্তু q স্কয়ার ছিল, তো এই 9 জন আমরা আর গুণন করেছি, এখানে q স্কয়ার 9q স্কয়ার, তো আমাদের থাকে 8q স্কয়ার, অর্থাৎ অনুপাতটা উল্টো হয়েছে, তখন আমরা ঘুরাই দিলেই 3:2 হবে। তো আশা করি কি অঙ্কটা বুঝতে পেরেছ। তো সবার কাছ থেকে বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।